তাহলে সাবলিমেশন থেকে আজকে আমাদের সেপারেশন যে আমরা শিখছিলাম, যে কিভাবে আমরা মিক্সচারকে সেপারেট করব, তাই তো? উম, কিভাবে আমরা মিক্সচারকে সেপারেট করব তার টেকনিক শিখছিলাম। এর আগের দিন আমরা ডিস্টিলেশন, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, হ্যাঁ, তারপর হচ্ছে ফিল্ট্রেশন, এগুলো অনেকগুলো প্রসেস আমরা করেছিলাম। তারপর হচ্ছে স্টক টক দিয়ে অয়েল আর ওয়াটারকে সেপারেট করা। আজকে আমরা শিখি হচ্ছে সাবলিমেশন। প্রথমে আগের দিন আমি এটা একটু পড়িয়েছিলাম, স্টার্ট করেছিলাম যে সাবলিমেশন মানে কি। দেখো, ভালো করে শুনবা। সলিড থেকে তো আগে, সলিডকে যদি আমি হিট করি ওটা আগে লিকুইড হয়, লিকুইডকে যদি হিট করি ওটা গ্যাস হয়, গ্যাসকে যদি কুল করি তাহলে ওটা আবার লিকুইড হবে, লিকুইডকে আরো কুল করলে ওটা আবার সলিড হয়ে যাবে, তাই তো? এটা নর্মাল টেকনিক। কিন্তু কিছু কিছু সলিড আছে, যেমন ক্যাম্ফর, ন্যাপথলিন, এগুলোকে হিট করলে এরা ডাইরেক্ট গ্যাস হয়ে যায়। আর সেই গ্যাসটাকে কুল করলে ডাইরেক্ট সলিড হয়ে যায়, মানে মাঝখানে লিকুইডটা হয় না। তো যেই জিনিসগুলোর এরকম হয়, মানে হিট করলে যদি গ্যাস হয়ে যায় তাহলে ওই প্রসেসটাকে বলে সাবলিমেশন। আর গ্যাসটাকে কুল করলে যদি আবার সলিড হয়ে যায় তখন ওটাকে বলে ডিপোজিশন। আর এই জিনিসগুলোকে, এই যে ক্যাম্ফর, ন্যাপথলিন, এগুলোকে বলে সাবলাইম। এগুলোকে বলা হচ্ছে সাবলাইম অর সাবলিমেট, এই ধরনের টার্মিনোলজি ইউজ করা হয়। তো সাবলিমেশন প্রসেসেও আমরা কিন্তু মিক্সচারকে সেপারেট করতে পারি। কিরকম মিক্সচার? যেমন ধরো ক্রাস্ট ক্যাম্ফর, ক্যাম্ফর মানে কর্পূর, যেটা দিয়ে আমরা পূজার সময় যে ধুনার মধ্যে দিই, যেটা দিয়ে ধোঁয়া হয়, ক্যাম্ফর। আর স্যান্ডের মিক্সচারকে আমি সেপারেট করতে পারি। তাহলে তুমি এরকম একটা সেটআপ বানালা, সেটআপ গুলো আমি আর অত বলছি না। এই সেটআপে তোমাকে করতে হবে কি, মেনলি এই বাটিটার মধ্যে ক্যাম্ফর আর স্যান্ডের মিক্সচার নিতে হবে। তারপরে ওটাকে একটা ট্রাইপড স্ট্যান্ডের উপরে রাখতে হবে, নিচে একটা বার্নার রাখতে হবে। এই বাটিটার উপরে উল্টো করে এরকম একটা ফ্লাস্ক রাখতে হবে, এরকম করে উল্টো করে। ফ্লাস্কের নজেলটা আবার কটন দিয়ে বন্ধ করা থাকতে হবে। এবার নিচ থেকে যখনই তুমি হিট দিবা, নিচ থেকে যখন হিট দিবা তখন আমাকে বলো ক্যাম্ফর আর স্যান্ড দুজনেই হিট আপ হবে, কিন্তু ক্যাম্ফরটা ডাইরেক্ট কি হয়ে যাবে, গ্যাস হয়ে যাবে। ইয়েস অর নো? গ্যাসিয়াস ক্যাম্ফরটা তখন গ্যাস হয়ে গেল। কিন্তু কি বলতো, এই যে গ্লাস ফানেলটা আছে, এই গ্লাস ফানেলটা হচ্ছে কোল্ড, ও ও অত হিট হচ্ছে না। তাহলে এই গ্যাসটা যদি আবার কোল্ড করে দিই তাহলে ক্যাম্ফরটা আবার সলিড হয়ে যাবে, হ্যাঁ কি না? মানে ডিপোজিশন হয়ে যাবে। হলে ক্যাম্ফর গুলো এই গ্লাস জারের, গ্লাস ফানেলের গায়ে এরকম গুঁড়ো গুঁড়ো ক্যাম্ফর গুলো এরকম লেগে যাবে। তাহলে এইখানে তুমি ক্যাম্ফরকে আলাদা করে নিলা, নিচে পড়ে থাকলো শুধু স্যান্ড গুলো। নিচে কি পড়ে থাকলো, শুধু স্যান্ড গুলো এরকম। কি বলো, এটা বুঝতে পারলা কিনা বলো, নাকি আর একবার অন্যভাবে বুঝাও? আরেকবার বুঝাবো? আচ্ছা, তাহলে আমি এরকম করে ছবি আঁকাই। মনে করো এখানে একটা বোল নেওয়া আছে, এইখানে একটা উল্টা করে গ্লাস ফানেল নেওয়া আছে, গ্লাস ফানেলের মুখটা কটন দিয়ে বন্ধ করা আছে। এবার এই বাটিটার মধ্যে নিয়েছো ক্যাম্ফর, আমি সি লিখলাম, আর স্যান্ডের মিক্সচার নিলাম। ক্যাম্ফর আর স্যান্ড দুজনেই কিন্তু সলিড, দুজনেই কি হলো, দুজনেই কিন্তু সলিড। এবার এটাকে নিচ থেকে তুমি হিট আপ করলা। হ্যালো? হ্যাঁ হ্যাঁ, হয়েছে। এই 7টা বাজতে 5, তার আগেই ওদেরকে ছুটি দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে দেখো তো, এইখানে হচ্ছে দুজনেই সলিড, কিন্তু ক্যাম্ফরকে হিট করলে সলিড ক্যাম্ফর কি হয়ে যায়, গ্যাস হয়ে যায়, হ্যাঁ কি না? ডাইরেক্ট গ্যাস হয়ে যাবে, কারণ এটা সাবলিমেশন হয়। প্রসেসটার নাম কি? সাবলিমেশন।
এইবার কিন্তু এই গ্লাস জারটা বা গ্লাস ফানেলটা তো ঠান্ডা, কি বললাম, গ্লাস ফানেলটা তো কোল্ড, হ্যাঁ কি না? এবার দেখো তো, এই যে আগেরটাতে আমি শিখালাম যে মাঝখানের এগুলোকে বাদ দাও, এই যে এগুলো না হয় বাদ দাও, তুমি শুধু এই ব্যাপারটা দেখো, আমি যখন হিট করলাম তখন গ্যাস হয়ে গেল, কিন্তু গ্যাসটাকে যদি কুল করি তখন আবার কি হয়ে যাবে বলো তো, সলিড হয়ে যাবে। তাহলে এই যে ক্যাম্ফরের যে গ্যাসগুলো, ওগুলো যখন এই কোল্ড সারফেসের কন্ট্যাক্টে আসবে তখন ওগুলো সলিড হয়ে এরকম গুঁড়ো গুঁড়ো ক্যাম্ফর গুলো গ্লাস জারের গায়ে আটকে যাবে। বুঝলা এবার তো? তাহলে ওটা আবার সলিড ক্যাম্ফর হয়ে গেল, এগুলো আবার কি হয়ে গেল, সলিড ক্যাম্ফর হয়ে গেল। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ছিল সলিড, তারপরে হলো গ্যাস, তারপরে ঠান্ডা করলে আবার কি হয়ে গেল, সলিড হয়ে গেল। বুঝলো তো, তিনটা স্টেপ। তাহলে এখান থেকে হিট করলে সবগুলো ক্যাম্ফর একটা একটা করে সব সরে যাবে, সবগুলো ক্যাম্ফর এখানে চলে যাবে। তাহলে পড়ে থাকলো কি, এইখানে বোলের মধ্যে কি পড়ে থাকলো, শুধু স্যান্ড পড়ে থাকলো, আর এখানে ক্যাম্ফর তুমি আলাদা করে নিলা। কি বোঝা গেল টেকনিকটা? পারবা তো এবার? তাহলে এই প্রসেসটার নাম হচ্ছে সাবলিমেশন, যেখানে ডাইরেক্ট তোমার সলিড থেকে ডাইরেক্ট গ্যাস হচ্ছে। আর গ্যাস থেকে সলিড হওয়া আবার ডিপোজিশন, কিন্তু উল্টাটা হচ্ছে ডিপোজিশন। তাহলে এই যে এখান থেকে ব্র্যাকেট করো যে ক্যাম্ফর অন হিটিং মেল্টিং পয়েন্টের নিচে চেঞ্জ ডাইরেক্টলি ফ্রম সলিড টু ভেপার উইদাউট পাসিং থ্রু দ্য লিকুইড স্টেট, লিকুইড হয় না, ডাইরেক্ট ভেপার হয়, এটার নাম হচ্ছে সাবলিমেশন। আর তার অপোজিটটা কুলিং করলে আবার ভেপারটা কি হয়ে যাবে, সলিড হয়ে যাবে, তখন ওটাকে আবার কি বলে, ডিপোজিশন, হ্যাঁ কি না? হ্যালো? হ্যাঁ, ওদের ছুটি হয়নি, 7:05 ছুটি হয়েছে। তো ক্যাম্ফর ট্যাম্ফর এগুলো জিনিসকে বলে সাবলাইম। এগুলোকে কি বলে বলো তো, সাবলাইম বলে। যারা ডাইরেক্ট তোমার সলিড থেকে গ্যাস হয়ে যায় তাদেরকে সাবলাইম বলে। কিন্তু স্যান্ড কিন্তু সাবলাইম না, স্যান্ড অত ইজিলি কিন্তু ভেপার হয় না। হ্যাঁ। কিছু কিছু সাবস্টেন্স আছে, যেমন মনে করো সলিড, আমরা কি জানি সলিডকে হিট করলে লিকুইড হয়, হ্যাঁ কি না? লিকুইডকে হিট করলে গ্যাস হয়, গ্যাসকে ঠান্ডা করলে লিকুইড হয়, লিকুইডকে ঠান্ডা করলে সলিড হয়। কিন্তু কিছু কিছু জিনিস আছে, ক্যাম্ফর, ন্যাপথলিন, এগুলো না এগুলোকে হিট করলে লিকুইড হয় না, এরা ডাইরেক্ট গ্যাস হয়ে যায়। ডাইরেক্ট গ্যাস হয়ে যায়, হিট করলে কি হয়ে যায়, ডাইরেক্ট গ্যাস হয়ে যায়, প্রসেসটার নাম সাবলিমেশন। তাহলে গ্যাসটাকে কুল করলে আবার সলিড হয়ে যাবে, উল্টাটা আবার হচ্ছে ডিপোজিশন। বুঝলা তো? এই জিনিসটাকে ইউজ করে আমরা কি স্যান্ড আর ক্যাম্ফরকে আলাদা করতে পারি। ক্যাম্ফর সাবলিমেশন হয়ে আলাদা হয়ে যাবে, কিন্তু স্যান্ড পড়ে থাকবে। তাহলে এটা হয়ে গেল হচ্ছে তোমার। আচ্ছা স্যার, ক্যাম্ফর ছাড়া অন্য কিছু হবে? হ্যাঁ, ক্যাম্ফর ছাড়া ন্যাপথলিন দিয়েও আমরা এটা করতে পারি। স্যার ক্যাম্ফর ন্যাপথলিন ছাড়া অন্য কিছু হবে? হ্যাঁ হবে, সলিড কার্বন ডাই অক্সাইড, যেটাকে ড্রাই আইস বলে, এটা দিয়েও হবে। সলিড কার্বন ডাই অক্সাইডও ডাইরেক্ট হচ্ছে তোমার সলিড থেকে কি হয়ে যায় বলো তো, গ্যাস হয়ে যায়। স্যার ড্রাই আইসের ইউজ কি, ড্রাই আইস কি স্যার? ড্রাই আইসকে আমরা স্টোরেজ পারপাসে ইউজ করে থাকি, আইসক্রিম স্টোরেজ পারপাসে ইউজ করে থাকি। দেখবা আইসক্রিম যে কার্টটা থাকে, কার্টের ভিতরে যে বরফগুলো থাকে ওগুলো কিন্তু গলে না, কেন? কারণ ওগুলো হচ্ছে ড্রাই আইস। টেম্পারেচার মনে করো -10 -20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। কি পারবা তো? তাহলে তোমাকে তো যদি তিনটা সাবলাইমের এক্সাম্পল জিজ্ঞাসা করে, একটা তো ক্যাম্ফর, একটা ন্যাপথলিন, আর একটা ড্রাই আইস মানে সলিড কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে? না, এই তিনটা দিয়ে হয়ে যাবে, এই তিনটা দিয়ে হয়ে যাবে। আচ্ছা এবার চলে আসো তো, এবার আমরা অন্য জিনিসে ঢুকি, হয়ে গেল তোমার।
এখানে একটা কোয়েশ্চেন করেছে যে 7 নাম্বার, হোয়াই ডু ইমমিসিবল লিকুইডস ফর্ম টু সেপারেট লেয়ার্স ইন এ সেপারেটিং ফানেল। তুমি এটার অ্যান্সার লেখো, বিকজ দে হ্যাভ ডিফারেন্ট ডেনসিটি। বিকজ দে হ্যাভ ডিফারেন্ট ডেনসিটি। তারপরে হচ্ছে ইজ সাবলিমেশন ডিফার ফ্রম ইভাপোরেশন জাস্টিফাই। এটা এটা তোমাকে কপিতে লিখতে হবে, এখানে কপি লিখে রাখো, পরে আমি কপিতে লিখিয়ে দিব। সাবলিমেশন আর ইভাপোরেশনের ডিফারেন্সটা আমি পরে কপিতে লিখিয়ে দিব, এটা একটু বড় হবে। আচ্ছা, এবার আমাকে বলো তো স্যার, মেটালের কি মিক্সচার বানানো যায়? আমার কথাটা শোনো, মেটালের কি মিক্সচার বানানো যায়? আমি যদি মনে করো আয়রন আর কপার কে একসাথে মিশিয়ে একটা সলিউশন বানাতে চাই, সিও ডবল পি হবে। আমি যদি আয়রন আর কপারকে মিক্স করে একটা সলিউশন বানাতে চাই, কখনো ওটা পসিবল? আয়রন আলাদা থাকবে, কপার আলাদা থাকবে, হ্যাঁ কি না? কিন্তু যদি তুমি আয়রন আর কপারকে মেল্ট করে দাও, গলায় দাও, তারপরে যদি দুটাকে মিক্স করো, তাহলে দুজন আবার মিক্স হয়ে যাবে, তাহলে তুমি মেটালের একটা সলিউশন বানাতে পারবা। এই মেটালের এই ধরনের সলিউশনকে বলে হচ্ছে অ্যালয়। কি বলে এই ধরনের মিক্সচারকে? অ্যালয়। তাহলে দেখো, অ্যালয় স্যার হোমোজিনিয়াস মিক্সচার না হেটেরোজেনিয়াস? দেখবা দেখবা এখানে কিন্তু লেখা আছে হোমোজিনিয়াস মিক্সচার। তাহলে এ হোমোজিনিয়াস মিক্সচার অফ টু অর মোর মেটালস অর মেটাল এন্ড নন মেটাল ইজ কল্ড অ্যান অ্যালয়। তাহলে স্যার অ্যালয়কে কি, অ্যালয় একবার বানানোর পরে ধরে নাও এইদিকে দেখো, আমি আয়রন আর কপারকে গলিয়ে আমি আয়রন কপারের একটা অ্যালয় বানিয়ে নিলাম, এখন কি এটাকে সেপারেট করা পসিবল? দেখো, নর্মাল ফিজিক্যাল মেথডে এটা ক্যান নট সেপারেট দ্য কম্পোনেন্টস অফ অ্যালয়। স্যার ফিজিক্যাল মেথড মানে কি? স্যার ফিজিক্যাল মেথড মানে কি? এই যে এতদিন ধরে যতগুলো মেথড আমরা পড়েছি, মেল্টিং করা, সরি মনে করো হিটিং করা, ডিস্টিলেশন করা, ফিল্ট্রেশন করা, ওগুলা প্রসেস হবে না। তাহলে স্যার ফিজিক্যাল মেথডে যদি সেপারেট না করা যায়, তাহলে কোন মেথডে সেপারেট করা যাবে? কেমিক্যাল মেথডে সেপারেট করা যায়, কিন্তু ওটা তোমাদের সিলেবাসে নাই, এটা লেখার দরকার নাই। কোন মেথডে সেপারেট করা যায়? কেমিক্যাল মেথড। তুমি এমন একটা কেমিক্যাল দিলা, ওটার মধ্যে আয়রনটা ডিজলভ হলো, কপারটা হলো না, বুঝলে তো? যেরকম মনে করো তুমি একটা আহ, তুমি মনে করো একটা 22 ক্যারেটের একটা গোল্ড, 22 ক্যারেটের একটা গোল্ড কয়েন বা গোল্ড রিং তুমি নিয়ে গেলা। এবার 22 ক্যারেট মানে কি স্যার? 22 ক্যারেট মানে 22 পার্ট হচ্ছে গোল্ড, বাকি 6 পার্ট হচ্ছে আইদার সিলভার না হলে কপার, আইদার সিলভার না হলে কি বলতো, কপার, হ্যাঁ, যেটাকে বলে খাদ। টোটাল হয় 22, এটা 6 হবে না, 2 হবে। 2 ক্যারেট হচ্ছে সিলভার আর কপার, 22 + 2 টোটাল কত হলো? 24 ক্যারেট। যদি তোমার কাছে 24 ক্যারেটের গোল্ড থাকে, তার মানে ওটা পিওর গোল্ড। কিন্তু যদি লেখা থাকে 22 ক্যারেট, তার মানে কি 24-এর মধ্যে 22 পার্ট হচ্ছে গোল্ড, বাকি 2 পার্ট আইদার সিলভার না হলে কপার, বুঝলা তো? তো তুমি এটা গোল্ড আর সিলভারের মনে করো অ্যালয় বানিয়ে তুমি আংটিটা বানিয়েছো। এবার তুমি দোকানে এই আংটিটা বেচতে গেলাম, তো দোকানদার তো তোমার সিলভার আর কপার নিবে না, ও তো নিবে শুধু, ও তো তোমাকে দামটা দিবে শুধু গোল্ডের, হ্যাঁ কি না? তাহলে ও কিভাবে, উপায় কি? তো একটা কেমিক্যাল মেথড আছে, যেটা ক্লাস 10-এ গিয়ে পড়বা, যেটাকে বলে হচ্ছে অ্যাকোয়ারিজিয়া। হ্যাঁ, অ্যাকোয়ারিজিয়ার মধ্যে তোমার 1:3 রেশিওতে নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড আর কনসেন্ট্রেটেড তোমার H2SO4 এর মিক্সচার থাকে। কি বুঝলা? কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড আর H2SO4 এর মিক্সচার থাকে, ওর মধ্যে গোল্ডটা ডিজলভ হয় কিন্তু সিলভার আর কপার ডিজলভ হয় না। তারপরে ওই সলিউশন থেকে ইলেকট্রোলাইসিস করে গোল্ডটাকে সেপারেট করে নেওয়া হয়। সেই জন্য গোল্ডের দোকানের বা জুয়েলারির দোকানের কোনোদিনও নোংরা ফেলে না, ওরা সবসময় নোংরা গুলোকে জড়ো করে, কারণ ওই নোংরা গুলোর মধ্যে অনেক ছোট ছোট সিল, মানে
গোল্ডের পার্টিকেলস আছে, ডাস্ট পার্টিকেলের মতো, ওগুলোকে ওরা অ্যাকোয়ারাইজিয়ার মধ্যে ডিসলভ করে গোল্ডটাকে আলাদা করে নিতে পারে, বুঝলা কি না? তো এনিওয়ে ওই ওই অত ডিটেলসে আমরা যাচ্ছি না। হুম, গোল্ড 24 ক্যারেট অবধি কত যায়? এটা এখন মানে ওয়ার্ল্ড ওয়াইড এটাই চলে আসছে, এটার পিছনে রিজনটা আমি বলতে পারছি না, নিশ্চয়ই রিজন আছে, আমি জানি না, সেই জন্য এখন বলতে পারছি না। 25 ক্যারেট হয় না, বাড়ানো যাবে না? না না, মানে স্ট্যান্ডার্ড পিওর গোল্ডকে 24 ক্যারেট নাম দেওয়া হয়েছে, বুঝলা তো? আচ্ছা, তারপরে চলে আসো স্যার অ্যালয়। স্যার অ্যালয় কেন বানানো হয়? দেখো, আমরা অ্যালয় কেন বানাই? আমরা দুটো মেটালকে কেন মিক্স করে অ্যালয় বানাবো? কারণ অ্যালয় হচ্ছে অনেক নর্মাল মেটালের থেকে অনেক স্ট্রং হয়, অনেক রিজিড হয়, আর কোরোশন রেজিস্ট্যান্ট হয়, মানে জং ধরে না, সেই জন্য আমরা অ্যালয় ইউজ করে থাকি। স্যার কিছু অ্যালয়ের এক্সাম্পল দাও। এই যে দেখো, ব্রাস, বা ব্রাস মানে কি, কাঁসা, কাঁসার থালা, কাঁসার বাটি হয় না, ওর মধ্যে থাকে 80% কপার আর 20% জিঙ্ক। তারপরে আর একটা অ্যালয় হচ্ছে ব্রোঞ্জ, ওর মধ্যে থাকে 80% কপার, 20% টিন। তারপরে হচ্ছে স্টেইনলেস স্টিল, স্টেইনলেস স্টিলের মধ্যে বেশিরভাগটাই আয়রন, আর বাকি কিছু থাকে হচ্ছে কার্বন 0.03 থেকে 0.8%, ক্রোমিয়াম থাকে 16 to 18%, নিকেল থাকে 10 to 14%, আর মলিবডেনাম, মলিবডেনাম থাকে 2 থেকে 3%। তো এগুলোকে অ্যাড করে 100 থেকে মাইনাস করবা, তাহলেই আয়রন কত থাকে সেটা পেয়ে যাবা, বুঝলা তো? যতগুলো পার্সেন্টেজ দেওয়া আছে সেগুলোকে অ্যাড করে 100 থেকে মাইনাস করলেই তো আয়রন কত পার্সেন্ট থাকে বের করা যাবে। ইয়েস অর নো? কিসের মধ্যে এটা? স্টেইনলেস স্টিলের মধ্যে। তাহলে এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু অ্যালয়ের এক্সাম্পল, আর কোন অ্যালয়তে কোন মেটাল থাকে আর কত পার্সেন্টেজে থাকে সেটার এখানে কিন্তু দেওয়া আছে। নেক্সট চলে আসো হচ্ছে সাসপেনশন। দেখো, সাসপেনশনের জন্য তোমরা ফিগার 5.2 বের করতে পারো। 5.2 ফিগার অনেক সামনে আছে, আমি ফিগারটা বের করে রেখেছি, এই যে দেখো ফিগার 5.2 তে কি আছে, এটা কিসের মিক্সচার ছিল? এটা ছিল ওয়াটার, এটা ছিল ওয়াটার আর স্যান্ডের মিক্সচার। এবার ওয়াটার আর স্যান্ডের মিক্সচার হোমোজেনিয়াস না হেটেরোজেনিয়াস? হেটেরোজেনিয়াস মিক্সচার। তো এই ধরনের হেটেরোজেনিয়াস মিক্সচারকে তুমি যদি কিছুক্ষণ ইয়ে রেখে দাও, আনডিস্টার্ব রেখে দাও, কোনো রকমের মনে করো নড়াচড়া করানো হলো না, তাহলে কি হবে? ওয়াটার যেটা তোমার ইয়ে মাস বা ওয়েট যেটা কম, সেটা ওয়াটারটা উপরে থাকবে, বুঝলে তো? আর স্যান্ড পার্টিকেল গুলো কি হয়ে যাবে, যেহেতু ওটা একটু ভারী, তাই গ্র্যাভিটির জন্য স্যান্ড পার্টিকেল গুলো নিচের দিকে চলে আসবে। কি বুঝলা তো? স্যান্ড গুলো নিচের দিকে চলে আসবে, এই যে নিচের দিকে আসা, এটাকেই বলে হচ্ছে সাসপেনশন। এটাকে কি বলে? সাসপেনশন। এতক্ষণ পর্যন্ত যতগুলো আমরা সেপারেশন টেকনিক করেছি, প্রত্যেকটার কোনো না কোনো একটা প্রিন্সিপাল ছিল। বলো সাসপেনশনের প্রিন্সিপাল কি হবে? The separation technique of suspension depends on which principle? It depends on the weight. কি বুঝলা? Weight of the substance. Yes or no? যার ওয়েট বেশি সেটা নিচে পড়ে যাবে, আর যার ওয়েট কম সেটা উপরেই থেকে যাবে। বুঝা গেল তো? পরে তুমি কি করলা, একটা মনে করো বিকার নিলা, এই বিকারের মধ্যে এই যে এইটা, এই যে সাসপেনশন হওয়ার পরে এটাকে খুব সাবধানে এখান থেকে এরকম করে একটু টিল্টেড করে তুমি শুধু ওয়াটারটাকে এর মধ্যে ঢেলে নিলা, আর এর মধ্যে স্যান্ডটা পড়ে থাকলো, বুঝলা তো? এই প্রসেসটাকে বলে হচ্ছে তোমার ইয়ে ডিক্যান্টেশন। এটাকে বলে হচ্ছে ডিক্যান্টেশন। মানে স্যান্ডটা একবার নিচে পড়ে গেল তো, তারপরে সাবধানে, খুব সাবধানে এরকম করে বিকারটা আরেকটা বিকারের উপরে এরকম করে অল্প করে ইয়ে করতে হবে, মানে জলটা ঢেলে নিতে হবে শুধু, যাতে জলটা আলাদা হয়ে যায় আর স্যান্ডটা যাতে আগের বিকারে পড়ে থাকে। কি বুঝলা তো? এটাকে কি বলে? প্রসেসটার নাম কি? ডিকান্টেশন। তো সাসপেনশনের পরের স্টেপ হচ্ছে ডিকান্টেশন। তাহলে এই যে দেখো 5.2 ফিগারে যেটা বলা ছিল, এই যে দেখো যে এখানে স্যান্ড পার্টিকেল ক্যান বি সিন ক্লিয়ারলি আনলাইক এ সলিউশন, কারণ এটা হেটেরোজেনিয়াস মিক্সচার। হেটেরোজেনিয়াস মিক্সচারে স্যান্ড পার্টিকেল গুলোকে তুমি দেখতে পাবা, হ্যাঁ কি না?
হোমোজিনিয়াস মিক্সচারে তুমি যদি জলের মধ্যে চিনি মিশাও, চিনি দেখতে পাবা, তো ওটা হোমোজিনিয়াস মিক্সচার। তো এই হেটেরোজিনিয়াস মিক্সচারকে তোমাকে কি করতে হবে, যে এখানে সলিড মানে স্যান্ড ডু নট ডিজলভ বাট রিমেইন সাসপেন্ডেড থ্রু আউট দ্য বাল্ক অফ দ্য মিডিয়াম, মানে ওয়াটারের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, এই ধরনের জিনিসকে বলে সাসপেনশন। এই ধরনের মিক্সচারকে কি বলে, সাসপেনশন। তো সাসপেনশনের ডেফিনেশন এখান থেকে এত অবধি মার্ক করতে পারো। তাহলে সাসপেনশনকে আলাদা করার টেকনিক হচ্ছে, সাসপেনশনকে আলাদা করার টেকনিক হচ্ছে এখান থেকে এত অবধি, কি বলতো, ডিপেন্ডিং অন দেয়ার, এই যে লার্জার সাইজ, মানে ওদের ওয়েট যত বেশি হবে, যার ওয়েট বেশি হবে সে নিচের দিকে পড়ে যাবে। এই যে অন্য কোন সাসপেনশনের এক্সাম্পল কি স্যার, সডাস্ট সাসপেন্ডেড ইন ওয়াটার, সডাস্ট মানে কাঠের গুঁড়া। তারপরে হচ্ছে টি লিভস ইন ওয়াটার, চায়ের পাতা, চা পাতা জলের মধ্যে থাকা, ওটাও এক ধরনের সাসপেনশন। তাহলে এগুলো হচ্ছে তোমার সাসপেনশন টেকনিক। কি পারবা তো, অত গুছিয়ে লেখা নাই, তাও এইভাবেই পড়তে হবে, ঠিক আছে। সাসপেনশন টেকনিকটা অত কি, সাসপেনশন ডেফিনেশন দেওয়া আছে আর এক্সাম্পল দেওয়া আছে, আর হেটেরোজিনিয়াস না হোমোজিনিয়াস তুমি মানে ওগুলোকে ক্লিয়ারলি দেখতে পাবা কি পাবা না ওগুলো দেওয়া আছে, হ্যাঁ। তো টেকনিকটা দেখো এখানে লেখা আছে, এই যে যেই টেকনিকটা আমি বুঝালাম ওইটা এখানে লেখা আছে, যে হাউ ক্যান উই সেপারেট মাড ফ্রম ওয়াটার। তোমাকে মাডের জায়গায় স্যান্ড দিয়ে দিল, তাহলেও একই অ্যান্সার হবে। তোমাকে মাডের জায়গায় চক দিয়ে দিল বা তোমাকে সডাস্ট দিয়ে দিল, সবগুলো একই টেকনিক। তো তোমাকে কি রাখতে হবে, সাসপেনশনটা বানিয়ে কিছুক্ষণ কিরকম অবস্থায় রাখতে হবে, আনডিস্টার্ব রাখতে হবে। আনডিস্টার্ব রাখলে কোনটা নিচে পড়ে যাবে, হেভিয়ার যে মাড যেটা হেভি সেটা নিচে পড়ে যাবে। তারপরে তোমাকে ওটা আস্তে করে অন্য একটা, তুমি ফিল্টার পেপারও ইউজ করতে পারো বা কটন ক্লথও ইউজ করতে পারো। মানে এই যে যখন তুমি ডিক্যান্টেশন করছো, তুমি ডিক্যান্টেশন করার সময় এইখানে একটা ফানেল রেখে, ধরো না এখানে তুমি একটা ফানেল রেখে ফানেলের মধ্যে তুমি একটা কাপড় দিয়ে দিলা, বুঝলা, ফানেলের মধ্যে কি দিয়ে দিলা, একটা কাপড় দিয়ে দিলা বা ফিল্টার পেপার দিয়ে দিলা, তাহলে বাই চান্স যদি এখান থেকে স্যান্ড পার্টিকেল বা মাড পার্টিকেল যদি পড়েও, তাহলে ওটা এখানে আটকে যাবে, হ্যাঁ কি না। তাহলে নিচে কি থাকবে, শুধু ওয়াটার, আর এই ফিল্টার পেপারের মধ্যে কি থাকবে, শুধু স্যান্ড অর মাড থেকে যাবে। কি পারবা তো। তো তুমি কোনো ক্লথ বা ইয়েকে ইউজ করেও, কটন ক্লথ বলো বা ফিল্টার পেপারকে ইউজ করেও করতে পারো। তাহলে এইটা হয়ে গেল এখান থেকে এত অবধি। তো তোমরা আমাকে তোমাদের প্র্যাকটিক্যাল নলেজ থেকে বলো, তুমি এক গ্লাস মাড আর জলের মিক্সচার নিলা, নিয়ে ওটাকে সাসপেনশন প্রসেসে আলাদা করলাম, তবুও কি ওয়াটারটা ফুল ক্লিয়ার হয়, হয় না তো। ওয়াটারের মধ্যে ওয়াটারটা তাও একটু ক্লাউডি থাকে, ইয়েস অর নো। While some larger particles will be removed, the water often remains cloudy. তাও ওয়াটারটা ক্লাউডি আছে। তার মানে কি, ওই যে ক্লথ বা ফিল্টার পেপার যে ইউজ করেছো, ওর ওগুলোর যে মনে করো পোর্স গুলো, ফুটোগুলো, ওর থেকেও ছোট ছোট কিছু পার্টিকেল হয় যেগুলো ওয়াটারের সাথে চলে এসছে। যে দিস ইজ অলওয়েজ, দিস শোজ দ্যাট ফিল্ট্রেশন ইজ নট অলওয়েজ এনাফ টু সেপারেট টাইনি পার্টিকেল, যে তাও জলের সাথে একটু মাড কিন্তু চলেই আসবে। তাহলে স্যার কি উপায়, তাহলে এটাকে উপায় করার মানে একদম ফুল ক্লিন করার টেকনিক কি, একদম ফুল ক্লিন করার টেকনিক দুটো দেওয়া আছে, একটা সেন্ট্রিফিউগেশন, একটা কোয়াগুলেশন। কি বললাম, একটা সেন্ট্রিফিউগেশন আর একটা কোয়াগুলেশন। মানে তুমি একদম ওয়াটারকে একদম ক্লিয়ার ওয়াটার পেতে চাও, এক ফোঁটা ওর মধ্যে আর যাতে ডাস্ট পার্টিকেল না থাকে ওরকম, তাহলে তোমাকে সেন্ট্রিফিউগেশন প্রসেস ইউজ করতে হবে। সেন্ট্রিফিউগেশন মেশিনটা হচ্ছে এই যে এরকম দেখতে হয়, এটা হচ্ছে একটা একটা মেশিন হয়, যেই মেশিনের মধ্যে একটা মোটর লাগানো আছে। কি লাগানো আছে, মোটর। এই মোটরটা আরপিএম এ ঘোরে, আরপিএম মানে রেভলিউশন পার মিনিট। তুমি তুমি এই বাটন গুলো ইউজ করে কত স্পিডে ঘুরবে ওটাকে কন্ট্রোল করতে পারো। তুমি যদি 5 আরপিএম এ ঘুরাও, 5 আরপিএম মানে 1 মিনিটে 500 বার ঘুরবে, বুঝলা তো। তুমি যদি 1000 আরপিএম করো, তাহলে
1 মিনিটে, আরপিএম মানে রেভলিউশন পার মিনিট, তার মানে 1 মিনিটে কতবার ঘুরবে? 1000 বার ঘুরবে। বুঝলা তো? এরকম ঘোরানোর সময় হয় কি, ভালো করে শুনবা, এরকম যখন তুমি ঘুরাচ্ছ, এই যে ভেতরে যে টেস্ট টিউব গুলো রাখা আছে কিনা, এই টেস্ট টিউবের মধ্যে তোমাকে মিক্সচারটা নিতে হবে, যে মিক্সচারে তুমি জিনিসটাকে আলাদা করতে চাইছো। এবার যখনই এটা প্রচন্ড স্পিডে ঘুরবে, তখন এই টেস্ট টিউব গুলো এরকম হরাইজন্টাল পজিশনে চলে আসে। মানে টেস্ট টিউব গুলো ছিল এরকম পজিশনে, এখন টেস্ট টিউব গুলো যখন প্রচন্ড স্পিডে ঘুরবে, টেস্ট টিউব গুলো এরকম হরাইজন্টাল পজিশনে চলে আসবে। এবার হয় কি, যে এর মধ্যে যে যেগুলো হেভি পার্টিকেল, সেগুলো নিচের দিকে এই দিকে চলে আসবে, ফুটে এই দিকে চলে আসবে। বুঝলা কি না? একটা ভিডিও দেখাচ্ছি, ওই ভিডিওটা দেখো। সেন্ট্রিফিউগেশনের একটা বেশ মানে একটা আইডিয়া পাওয়া। আস্তে কথা বলো না। এই যে এটা হচ্ছে সেন্ট্রিফিউগেশন মেশিন। এর ভেতরে তুমি এরকম টেস্ট টিউবের মধ্যে যে সলিউশনটা রাখলা, যেটার পার্টিকেলস গুলো তুমি সেপারেট করতে চাইছো, এই যে দেখো, এরকম দেখো হরাইজন্টাল হয়ে গেল টেস্ট টিউব গুলো, হ্যাঁ কি না? টেস্ট টিউব গুলো কিন্তু আগে একটু ডাউন পজিশনে ছিল, এখন কিন্তু ওগুলো হরাইজন্টাল পজিশনে চলে আসলো। দেখো এই ভিডিওটাও ভালো আছে, এইখানে মনে হয় একটু পরের দিকে আছে। এটা একটা মানে একটু খুবই সিম্পল সেন্ট্রিফিউগেশন টেকনিক। এই যে দেখো এরকম হচ্ছে, আসল জিনিসটা হচ্ছে ব্যাপারটা এরকম, প্রচন্ড স্পিডে ঘুরবে, আর টেস্ট টিউব গুলো এরকম একটু মানে ডাউন পজিশন থেকে একটু উপরে উঠে আসবে হরাইজন্টাল পজিশনে। এখন স্পিড কমিয়ে দিলে দেখো টেস্ট টিউব গুলো আবার সোজা হয়ে গেল। তো যখন এরকম প্রচন্ড স্পিডে ঘোরানো হচ্ছে, তখন অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, তখন অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, মনে করো এই যে টেস্ট টিউবের মধ্যে যেগুলো মনে করো ওয়াটার আছে, তো আর ওয়াটারের মধ্যে ছোট ছোট ডাস্ট পার্টিকেলও আছে, বা স্যান্ড বা মাড পার্টিকেলও আছে। তো যখন প্রচন্ড স্পিডে ঘোরাচ্ছ, একটা ফোর্স এই দিকে টানবে, যেগুলো হেভি পার্টিকেল। ওয়াটার আর মাডের মধ্যে কে হেভি? অবশ্যই মাড। মাড হচ্ছে হেভি। তাহলে যেগুলো হেভি পার্টিকেল, ওগুলো প্রচন্ড স্পিডে এই দিকে চলে আসে, এই দিকে চলে আসে, এসে এই 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 ওয়ালে সব আটকা পড়ে যায়, এইখানে সব আটকা পড়ে যায়। তারপরে যখন তুমি এটাকে আবার মানে মেশিনটা বন্ধ করে দিলা, যখন টেস্ট টিউবটা তোমার এরকম সোজা হয়ে গেল, তুমি দেখবা ওপরে ক্লিয়ার ওয়াটার আছে, আর নিচের দিকে ছোট ছোট মাড পার্টিকেলস গুলো নিচের দিকে জমা হয়ে গেছে। বুঝা গেল ব্যাপারটা? এটা কোনটা, এটা যখন ফিল্টার পেপার দিয়েও হচ্ছে না, তখন মানে তোমার ওয়াটারটা এখনো ক্লাউডি, একটু একটু ছোট ছোট টাইনি টাইনি পার্টিকেলস এখনো আছে, এইটাকে বলা হচ্ছে কি বলতো, সেন্ট্রিফিউগেশন। আর এই ফোর্সটার নাম হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, ক্লাস 11-এ পড়বা ফিজিক্সে। তাহলে এখানে সেন্ট্রিফিউগেশন বোঝানোর জন্য তোমাকে এই যে এই খেলাটা খেলতে বলেছে, আমরা অনেক সময় ছোটবেলায় খেলেছি, হ্যাঁ কি না? যে দুজন দুজনের হাত ধরে এরকম ঘুরছে, কথা বলো না। এবার যখনই এরকম করে যখন দুজন ঘুরবে, তো আমরা আমাদের হাতে একটা টেনশন ফিল করি, হ্যাঁ কি না? মনে হয় যেন হাতটা খুব জোরে টানা হচ্ছে, ওই যে ফোর্সটা, ওটাই সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে এই যে সেন্ট্রিফিউগাল মানে সেন্ট্রিফিউগেশনের কোনো প্রপার ডেফিনেশন এই বইতে নেই, তোমরা এখান থেকে এত অবধি পড়বা, তারপরে টেকনিকটা এখান থেকে পড়বা। টেকনিকটাতে কি বললাম, যখন হাই স্পিডে ঘোরানো হচ্ছে, টেস্ট টিউব গুলো কোন পজিশনে চলে যাচ্ছে দেখো, হরাইজন্টাল পজিশনে চলে আসছে। তাহলে ওই মাড পার্টিকেলস গুলোর উপরে কোন ফোর্স কাজ করবে? সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করবে, মানে আউটওয়ার্ড ফোর্স অ্যাক্টিং অন এ বডি মুভিং ইন এ সার্কুলার মোশন, তাকে সেন্ট্রিফিউগাল ফোর্স বলে। মানে
বাইরের দিকে যে ফোর্সটা হচ্ছে, তার জন্য হেভি পার্টিকেলস গুলো কি হয়ে যাবে, মুভ আউটওয়ার্ডস, ওগুলো বাইরের দিকে চলে আসবে। whereas they settle at the bottom of the tube, টিউবের নিচের দিকে ওরা পড়ে যাবে। while the lighter liquid মানে ওয়াটারটা remains at the top, ও উপরেই থেকে যাবে। এটা হচ্ছে আসল টেকনিক। কি বুঝতে পারলা তো ব্যাপারটা? ফোর্সটার নাম কিন্তু সেন্ট্রিফিউগাল ফোর্স। আচ্ছা স্যার, এটার কোনো প্র্যাকটিক্যাল ইউজ আছে? অবশ্যই আছে। আমরা যে ব্লাড টেস্ট করাই, হ্যাঁ কি না, আমাদের মনে করো একটা টেস্ট টিউবে তুমি তোমার ব্লাডের আরবিসি কাউন্ট করতে চাও, আরবিসি কাউন্ট করতে চাও না, সরি, ধরো না তুমি ব্লাডের লিকুইডটাকে আলাদা করতে চাও। ব্লাড মানে কি, ব্লাডের মধ্যে কি কি থাকে, ব্লাডের যে লিকুইড পার্টটা ওটাকে বলে প্লাজমা। আর প্লাজমার মধ্যে থাকে অনেক সেল, কি কি সেল, আরবিসি, ডব্লিউবিসি, তারপরে প্লেটলেটস, এগুলো থাকে, হ্যাঁ কি না? তো তুমি চাইছো কি, তুমি তুমি চাইছো কি যে তুমি ব্লাডের মধ্যে থেকে শুধু প্লাজমা, ডব্লিউবিসি আর প্লেটলেটকে রাখতে চাইছো, আরবিসি কে সেপারেট করতে চাইছো? নিশ্চয়ই আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট সবার ওয়েট একই হবে না, কথা বলো না, কথা বললে দরকার নাই। আরবিসি, ডব্লিউবিসি আর প্লেটলেটের কি বলতো, ওয়েট নিশ্চয়ই একই না। তো তোমাকে ধরো না আরবিসি আলাদা করার জন্য 100 আরপিএম এ ঘোরাতে হবে, বুঝলা কথাটা? ডব্লিউবিসি কে সেপারেট করতে হলে হয়তো তোমাকে 200 আরপিএম এ ঘোরাতে হবে, তোমাকে প্লেটলেট সেপারেট করতে হলে হয়তো 500 আরপিএম এ ঘোরাতে হবে। মোট কথা তুমি ব্লাডের কোন কম্পোনেন্টটা আলাদা করতে চাইছো তার তার ওয়েট অনুযায়ী তোমাকে আরপিএম সেট করতে হবে। করলে এনিওয়ে, করলে কি হবে যে তুমি দেখবা যে ব্লাডের ওপরের দিকে ক্লিয়ার প্লাজমাটা থেকে যাচ্ছে, ক্লিয়ার প্লাজমাটা থেকে যাচ্ছে, আর নিচের দিকে আরবিসিটা এরকম ভাবে নিচের দিকে জমা হয়ে যাচ্ছে, নিচের দিকে কি হয়ে যাচ্ছে, আরবিসি জমা হয়ে যাচ্ছে। এরকম একটা দেখাচ্ছি তোমাকে, যে ব্লাড আফটার সেন্ট্রিফিউগেশন। হ্যাঁ, এই যে দেখো, ব্লাডকে সেন্ট্রিফিউগেশন করার পরে এই যে এরকম দেখতে লাগে অনেকটা, এই যে দেখো, এই যে এরকম দেখতে লাগবে, উপরে প্লাজমাটা সেপারেট হয়ে গেছে, নিচে ফর্মড পার্টিকেলস মানে আরবিসি, ডব্লিউবিসি যেটা আলাদা করতে যাচ্ছ সেটা সেটা আলাদা হয়ে গেছে। তো এইটা হচ্ছে টেকনিক, এটাও সেন্ট্রিফিউগেশন করেই করা হয়। তাহলে দেখো যে ল্যাবরেটরি টু সেপারেট কম্পোনেন্টস অফ ব্লাড সাচ অ্যাজ রেড ব্লাড সেল এন্ড প্লাজমা ইন মেনি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। আচ্ছা, এবার চলে আসো, তুমি বাড়িতেও একটা সেন্ট্রিফিউগেশন মেশিন এইভাবে বানাতে পারো আর ব্লাডকে সেপারেট করতে পারো। দেখো তোমাকে কি ইউজ করতে হবে, একটা এরকম কার্ডবোর্ডের একটা ডিস্ক বানাতে হবে। তারপরে কার্ডবোর্ডের ডিস্কটা বানিয়ে তার মধ্যে দুটো এরকম ফুটো করতে হবে, দুটো ফুটো দিয়ে দুটো এরকম সুতা এরকম বের করতে হবে, করে দুটোকে দুটো মনে করো স্টিল হোক বা কাঠের এরকম হ্যান্ডেলের সাথে এরকম করে ফিক্স করে দিতে হবে। কিন্তু এবার তোমাকে করতে হবে কি, এইটাকে এই এই যে আহ, তোমার যে মানে স্টিল বা মনে করো কাঠের যে হ্যান্ডেলটা, ওটাকে রোটেট করে তোমাকে এখানে এই যে দড়িটাকে পেঁচায় দিতে হবে, বুঝলা কি না? কি করতে হবে, দড়িটাকে দুটো দড়ি যাতে এমন ভাবে পেঁচে যায়। তারপরে তুমি এইখানে একটা ব্লাড স্যাম্পল টেপ দিয়ে আটকে দাও কোনো একটা ছোট্ট টিউবের মধ্যে। তারপরে তুমি এই হ্যান্ডেল যে দুটো আছে, হ্যান্ডেল দুটোকে এরকম ভাবে টানবা আর মানে কাছে আনবা, দূরে আনবা। তাহলে কি হবে বলতো, এই কার্ডবোর্ড ডিস্কটা প্রচন্ড স্পিডে ঘুরবে, বুঝলা কি না, আরপিএম এ ঘুরবে। এরকম করতে থাকলে দেখবা তোমার ব্লাডের মধ্যে থাকা প্লাজমা আর আরবিসি সেপারেট হয়ে গেছে। এই যে এটাকে বলে পেপার ফিউজ বলে, সেন্ট্রিফিউজ থেকে পেপার দিয়ে বানানো হয়েছে, তাই সে পেপার ফিউজ নাম দেওয়া হয়েছে। তো এটা একটা মানে এমনি অ্যাক্টিভিটি দেওয়া আছে। আচ্ছা, তারপরে চলে আসো হচ্ছে নেক্সট আর একটা টেকনিক হচ্ছে তোমার কোয়াগুলেশন। কোয়াগুলেশন এটাও একটা খুব ভালো টেকনিক। কখন, ওই একই ওয়াটারকে ফিল্টার পেপার দিয়ে ফিল্টার করার পরেও যখন ফিল্টার হচ্ছে না,
একটা শিখালাম সেন্ট্রিফিউগেশন, আর একটা হচ্ছে কি বলতো কোয়াগুলেশন। তো তোমার কাছে মনে করো এরকম মানে মানে একটা ওয়াটারের স্যাম্পল আছে, ধরো পুকুরের জল হোক বা মনে করো এমনি ট্যাপের জল হোক, যার মধ্যে মনে করো অল্প একটু মনে করো সামান্য ডাস্ট পার্টিকেল বা মাড পার্টিকেল বা কোনো ইমপিউরিটি এরকম ভেসে বেড়াচ্ছে। তুমি দেখে বুঝতে পারছো, তুমি ফিল্টার পেপার দিয়ে ফিল্টার করেও তুমি এগুলোকে আলাদা করতে পারছো না, কারণ এগুলোর সাইজ খুবই ছোট ছোট। তাহলে তুমি কি করলে, তোমার কাছে সেন্ট্রিফিউগেশন মেশিনও নাই। হ্যাঁ, তুমি তাহলে এটাকে কিভাবে পিউরিফাই করবা? তুমি এর মধ্যে দিয়ে দাও অ্যালাম। আমি যখন কথা বলছি কথা বলো না। এর মধ্যে কি দিয়ে দিলা? অ্যালাম। অ্যালাম হচ্ছে ফিটকারি। অনেক সময় দেখবা আগে আমাদের বাবারা যখন শেভ করতো, শেভ করার পরে একটা আইসের মতো জিনিস লাগাতো, ওটাকে ফিটকারি বলে, অ্যালাম। তো তুমি যখনই অ্যালাম দিয়ে দিলা, অ্যালামের মনে করো গুঁড়োগুলো সুগারের মতো হয়, বুঝলা? অ্যালামের গুঁড়োগুলো এরকম সুগারের মতো হয়। তো এগুলো ছোট ছোট পার্টিকেল হয়ে এরকম ভাবে সেপারেট হয়ে যায়। অ্যালামের পার্টিকেল গুলো কি হয়ে যায় বললাম, এরকম সেপারেট হয়ে গেল। এবার এই সেপারেট হয়ে যাওয়া টুকরোগুলো, অ্যালামের টুকরোগুলো ওয়াটারের পার্টিকেলের সাথে লেগে, সরি ওয়াটার বলি, ইমপিউরিটিস যে ছিল ওই ইমপিউরিটিস এর সাথে আটকে যায়। এই যে ভাবো, এটা হচ্ছে ইমপিউরিটি, ওর সাথে আটকে গেল অ্যালামটা, এই যে এরকম করে আটকে গেল। প্রত্যেকটা ডটের, রেড ডটের সাথে আমি একটা করে অ্যালার্ম লাগিয়ে দিচ্ছি, বুঝলো তো? এবার লাগিয়ে দিলে কি হবে, যে এই অ্যালার্মের টুকরোগুলো আবার নিজেদের সাথে লেগে যায়। তাহলে অনেক বড় হয়ে গেল টুকরোটা, ইয়েস অর নো? এরকম অনেকগুলো অ্যালার্মের টুকরো ইমপিউরিটি গুলোকে একসাথে নিয়ে এসে এরকম কি করে দিল, এরকম বড় পার্টিকেল বানিয়ে দিল। এই একসাথে নিয়ে আসাকে কোয়াগুলেশন বলে। কি বলে? কোয়াগুলেশন। বুঝতে পারছো কি পারলা না বলো? তাহলে এখন এই বড় পার্টিকেলটা হেভি হয়ে গেল, ইয়েস অর নো? এবার হেভি হয়ে গেলে ওটা কি হবে, নিচের দিকে পড়ে যাবে। কি বুঝলা? তাহলে সব অ্যালাম গুলো যত ইমপিউরিটি আছে, ইমপিউরিটি গুলোকে নিয়ে নিচের দিকে সেডিমেন্ট হয়ে গেল। এই প্রসেসটার নাম হচ্ছে কোয়াগুলেশন। আর একবার বলবো কিনা বলো? বুঝছো? তাহলে কোয়াগুলেশন হচ্ছে এই প্রসেসটা। এই যে দেখো, পাউডার্ড অ্যালাম or ফিটকারি ক্যান বি অ্যাডেড টু এ বিকার কন্টেনিং মাডি ওয়াটার। তাহলে এই যে অ্যালাম হচ্ছে হোয়াইট ক্রিস্টাল হয়, হোয়াইট ক্রিস্টালাইন কেমিক্যাল, যেটা কি করে, এই যে দেখো, এই যে যেগুলো ফাইন সাসপেন্ডেড পার্টিকেল আছে, মানে যেগুলো এখনো পিউরিফাই হলো না, এখনো ঘুরে বেড়াচ্ছে, ওদেরকে কি বলেছে, ক্লাম্প টুগেদার, একসাথে জমাট বাঁধিয়ে দেয়। প্রসেসটার নাম হচ্ছে কোয়াগুলেশন। তাহলে অ্যালামকে কি বলবো, যে কোয়াগুলেশন করায়, মানে অ্যালাম কোয়াগুলেশন করাচ্ছে তাকে বলে কোয়াগুলেন্ট। অ্যালামকে কি বলে? কোয়াগুলেন্ট। তাহলে ওই ক্লাম্প গুলো অনেক বড় হয়ে গেল আর ওরা হেভি হয়ে গেল, তাহলে গ্র্যাভিটির জন্য ওরা কি হয়ে যাবে, নিচের দিকে পড়ে যাবে, মানে সেডিমেন্টেশন হয়ে যাবে। তাহলে তারপরে তুমি ওটাকে, এবার তুমি ক্লথ দিয়ে বা ফিল্টার পেপার দিয়ে ফিল্ট্রেশন করে দাও বা ডিক্যান্টেশন করে নাও, করে নিলে তোমার হচ্ছে তুমি পিওর ওয়াটারটা পেয়ে গেলা। এই যে দেখো এখানে ABC করে পরপর পরপর দেওয়া আছে। মাডি ওয়াটারের মধ্যে তুমি অ্যালার্ম দিলা, কিছুক্ষণ পরে এগুলো এরকম ক্লাম্পিং হয়ে গেল। ক্লাম্পিং হওয়ার পরে ক্লাম্পস গুলো দেখো নিচের দিকে পড়ে গেল, ক্লিয়ার ওয়াটার তুমি পেয়ে গেলা। এবার এটাকে তুমি একটা এরকম ফিল্টার পেপার রাখা একটা, মানে ফানেলের মধ্যে ফিল্টার পেপার রাখা একটা বিকারের মধ্যে ঢালো। এর মধ্যে মনে করো ফিল্টার পেপার আছে, তো এই ক্লাম্প গুলো যেগুলো আছে এগুলো এখানে আটকে যাবে, হ্যাঁ কি না? ক্লাম্প গুলো সব এখানে আটকে যাবে, কারণ ওদের সাইজ এখন বড় হয়ে গেছে অ্যালার্মের জন্য। আর ওয়াটারটা নিচের দিকে পড়ে যাবে, নিচের দিকে ওয়াটারটা পড়ে যাবে। কি পারবা তো? নেক্সট চলে আসো। জলটা দিয়ে দাও তো পিছনে। স্যার, এরকম কোয়াগুলেশন টেকনিক দিয়ে কি অন্য কোনো কিছু সেপারেট করা যায়? আমরা এখন করলাম মাঠ থেকে, সরি, মাটি ওয়াটার থেকে মাঠকে সেপারেট করা, হ্যাঁ কি না? তুমি এই সেম প্রসেস তুমি মিল্কের মধ্যে যদি একটু লেমন জুস আর ভিনিগার দিয়ে দাও, তাহলে লেমন জুস আর ভিনিগারও কিন্তু একটা কি বলতো কোয়াগুলেন্ট। লেমন জুস আর ভিনিগারও কি বলতো একটা কোয়াগুলেন্ট। কিভাবে কাজ করে স্যার, কিভাবে? এই যে দেখো, মনে করো একটা বিকার, এই বিকারের মধ্যে মিল্ক নেওয়া আছে,
এবার মিল্কের মধ্যে ভাবো এগুলো হচ্ছে প্রোটিন, যেগুলোকে তুমি ক্লথ দিয়ে বা ফিল্টার পেপার দিয়ে সেপারেট করতে পারছো না। এবার এর মধ্যে তুমি দিয়ে দিলা ভিনিগার আর মানে লেমন ওয়াটার, আর ভিনিগার দিয়ে দাও, তুমি ভিনিগার দিয়ে দিলা। এবার ভিনিগারের পার্টিকেল গুলো এদের সাথে লেগে যাবে, হ্যাঁ কি না? ভিনিগারের পার্টিকেল গুলো এদের সাথে লেগে যাওয়ার পরে আবার এদেরকে একসাথে লাগিয়ে দিলে, এগুলো একটা বড় একটা পার্টিকেল হয়ে গেল, হ্যাঁ কি না? তাহলে এই জিনিসগুলো নিচের দিকে পড়ে যাবে। এই রেড গুলো হচ্ছে মিল্কের প্রোটিন, রেড গুলো কি মিল্কের প্রোটিন, আর ইয়েলো ব্ল্যাক গুলো কি, ব্ল্যাক গুলো হচ্ছে ভিনিগার। তাহলে প্রোটিন সমেত ভিনিগারটা নিচের দিকে পড়ে গেল, ওটাই হচ্ছে পনির, বুঝলা কি না? আর উপরে তাহলে কি পড়ে থাকবে? এখানে এখানে পড়ে থাকবে ওয়াটার, এখানে পড়ে থাকবে হচ্ছে ওয়াটার। হ্যাঁ, ছানা। তাহলে the formation of cheese or paneer from milk also involves coagulation in which acid, lemon acid বা vinegar is used as coagulant. It causes the coagulation of milk protein forming cheese. প্রোটিন গুলোকে আলাদা করে দেয়। কি পারবো তো? আচ্ছা, নেক্সট চলে আসলো হচ্ছে কোলয়েড। দেখো, অ্যান্সার দিবা কারণ এগুলো পড়ানো হয়ে গেছে। সলিউশনে কি ছিল? মনে করো ওয়াটারের মধ্যে মনে করো চিনি দিয়ে দিলাম। আর সাসপেনশন কি? সাসপেনশন মনে করো তুমি ওয়াটারের মধ্যে মনে করো মাড দিয়ে দিলা বা স্যান্ড দিয়ে দিলা। তাহলে এখানে দেখো সুগারের পার্টিকেলস গুলো আমি কিরকম করে আঁকিয়েছি, ছোট না বড়? তাহলে অনেক ভেরি স্মল, বোঝা গেল ব্যাপারটা? আর এইখানে স্যান্ডের পার্টিকেল গুলো আমি কিরকম আঁকিয়েছি, অনেক বড়। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এর মাঝামাঝিও একটা ব্যাপার হয়, যে ওয়াটারের মধ্যে এমন পার্টিকেল আছে যাদের সাইজ গুলো সুগারের পার্টিকেলের থেকে বড় কিন্তু স্যান্ডের পার্টিকেলের থেকে ছোট, বোঝা গেল? তো এখানে কি বলতো, এখানে সুগার গুলো কি নিচের দিকে পড়ে যায় সলিউশনে? পড়ে না, ওগুলো জলের পার্টিকেলের মাঝে যে গ্যাপ আছে ওখানেই থাকে। কিন্তু সাসপেনশনে স্যান্ডের পার্টিকেল গুলো নিচে পড়ে যায় কি যায় না? তার মানে কারণ ওরা লার্জ, মানে ওরা অনেক হেভি, তাই নিচের দিকে পড়ে যায়। কিন্তু কোলয়েড অত বেশি স্মলও না, অত লার্জও না, তো ওরা জলের মধ্যে ডিজলভ হয় না, আবার জলের নিচেও পড়ে যায় না। ওরা কি বলতো, ওরা ফ্রিলি ফ্লোটিং, কি বললাম, ফ্রিলি ফ্লোটিং হতে থাকে। এই ধরনের ব্যাপারকে মনে করো এগুলো ওয়াটারের পার্টিকেল, এই ওয়াটারের পার্টিকেলের মাঝে মাঝে মনে করো এই যে কোলয়েডের পার্টিকেল গুলো আছে, এই যে গোটা ব্যাপারটা বললাম এটাকে বলে কোলয়েড। এটাকে কি বলে? কোলয়েড। কোলয়েড হচ্ছে সলিউশন আর সাসপেনশনের মাঝামাঝি। স্যার এক্সাম্পল, তোমার হচ্ছে কফি, জলের মধ্যে কফি মিশালা, তো কফির পার্টিকেল গুলো কি নিচে পড়ে যায়? মনে করো অনেকক্ষণ আনডিস্টার্ব রাখলেও নিচে পড়ে যায় না। তারপরে মনে করো চা বানালা, লাল চা, তা তুমি ফিল্টার করে নিলা, চা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলা, তারপরে তুমি ওই চা, মানে চাটা যে বানালা ওটার মধ্যে চায়ের যে পার্টিকেলস গুলো ওগুলো কি নিচে পড়ে যাবে? ওরা ওরকমই থাকে। তারপরে মনে করো মিল্কের মধ্যে হরলিক্স মিশানো বা মনে করো বর্নভিটা যেগুলো হোক, ওগুলো কিন্তু পড়ে না। তো এগুলো সব কোলাইড। আরো এক্সাম্পল শুনবা? ওয়াটারের মধ্যে সোপ, ওয়াটারের মধ্যে শ্যাম্পু, এগুলো সবই কিন্তু কোলয়েড। মানে এদের পার্টিকেলের সাইজ মানে সলিউশনের যে সলিউট আছে তার থেকে বড়, কিন্তু সাসপেনশনে যে পার্টিকেল আছে তার থেকে আবার ছোট। মানে ব্যাপারটা এরকম দাঁড়াবে, বুঝলা? যদি আমি ইনক্রিজিং অর্ডারে সাজাই মানে পার্টিকেলের সাইজটা, তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে কোলয়েড। এই যে দেখো, তাহলে কোলয়েড হচ্ছে
যা আরো অনেক এক্সাম্পল আছে, ব্লাডও একটা কোলয়েড, ব্লাডের প্লাজমার মধ্যে আরবিসি গুলো ঘুরে বেড়াচ্ছে। যে if the components of blood can be separated by centrifugation and the blood coagulates, is it a suspension? However, we cannot see blood cells with naked eye. Is it a solution? No, neither. Solution ও না, suspension ও না, neither, কোনোটাই না। তাহলে অ্যান্সারটা কি স্যার? ব্লাড ইজ নাইদার সলিউশন নর এ ট্রু সাসপেনশন, ইট ইজ এ কোলয়েড। স্যার কোলয়েডের আরো এক্সাম্পল, মিল্ক একটা কোলয়েডের এক্সাম্পল। বলো, মিল্কে ওয়াটারের মধ্যে কি এরকম ভেসে আছে? মিল্কের প্রোটিন গুলো, বুঝলা? মিল্কের প্রোটিন গুলো। টমেটো সস, ওয়াটারের মধ্যে টমেটোর পার্টিকেলস গুলো ভেসে আছে। আইসক্রিম, ওগুলোর মধ্যেও তোমার অন্যান্য বিভিন্ন ফ্লেভার, ওগুলো সব মিশে আছে। এগুলো সব কোলয়েডের এক্সাম্পল। কোলয়েডের কিন্তু প্রপার ডেফিনিশন নেই, তোমাকে এটা একটু দেখে নিতে হবে। আমি দেখি এটার নোট বানানো যায় কিনা। আচ্ছা স্যার, ব্লাড ডোনেট করার সময় আমরা কি গোটা ব্লাডটা দিই? না, ব্লাডের প্লাজমাটাকে শুধু দেওয়া হয়, বুঝলা? কি বলতো, ব্লাডের প্লাজমা, প্লেটলেট আর হোয়াইট ব্লাড সেল এগুলোকে দেওয়া হয়, রেড ব্লাড সেল জেনারেলি দেওয়া হয় না ব্লাড ডোনেশন করার সময়। যে ডোনেটিং ব্লাড সেভ লাইফ পিপল ইন ইমার্জেন্সিস, ওই during surgeries or with serious illness may need a blood transfusion, which is the transfer of blood from a healthy person to a patient. Donated blood is tested, প্রথমে টেস্ট করে নিলা যে কোনো রোগ টোগ আছে কিনা। when the blood group is identified, মানে তোমার ব্লাড গ্রুপ আর পেশেন্টের ব্লাড গ্রুপ ম্যাচ করে গেল, তখন কি করা হয়? ওর মধ্যে থেকে কি আলাদা করা হয়? প্লাজমা, প্লেটলেট, হোয়াইট ব্লাড সেল, রেড ব্লাড সেল সবগুলোকে আলাদা করে নেওয়া হয়। করে নিয়ে তারপরে ওগুলোকে ব্লাড ব্যাংকে স্টোর করে রাখা হয় পার্টিকুলার টেম্পারেচারে। এইবার পেশেন্টের যদি প্লাজমা লাগে তাহলে প্লাজমা দেওয়া হবে, পেশেন্টের যদি প্লেটলেট লাগে তাহলে প্লেটলেট দেওয়া হবে। বুঝতে পারছো কথাটা? পেশেন্টের যদি হোয়াইট ব্লাড সেল লাগে তাহলে হোয়াইট ব্লাড সেল দেওয়া হবে, যদি রেড ব্লাড সেল লাগে তাহলে রেড ব্লাড সেল দেওয়া হবে। জেনারেলি রেড ব্লাড সেলকে ব্লাড থেকে বের করে নেওয়ার পরে বেশিক্ষণ থাকে না, তাই ওটা সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হয়। বাদ বাকিগুলো তাও কিছুদিন পরে দেওয়া দেওয়া যায়। আচ্ছা, তাহলে এটা মোটামুটি এখান থেকে এই যে এত অবধি পড়ে পড়ে রাখবা, ব্লাড ট্রান্সফিউশন ব্যাপারটা পড়ে রাখবা। আচ্ছা, নেক্সট চলে আসো হচ্ছে, লেট আস আন্ডারস্ট্যান্ড হোয়াট আর কোলয়েডস। এই যে আমি তোমাকে বললাম হচ্ছে কোলয়েডস, এই যে সলিউশন আর সাসপেনশনের সাথে কোলয়েডকে কম্পেয়ার করতে হবে। এইটা হচ্ছে সলিউশন, যেখানে পার্টিকেলস গুলো একদমই দেখা যাচ্ছে না, মনে করো এই জলের মধ্যে চিনি মিশানো আছে। এইটা হচ্ছে সাসপেনশন। কি কিভাবে চিনলাম স্যার? বলো কিভাবে চিনলাম এটা সাসপেনশন, বলো। পার্টিকেলস গুলোকে দেখা যাচ্ছে, কিন্তু এখানে পার্টিকেলস গুলোকে দেখাও যাচ্ছে না, আবার মানে কি বলবো, মানে কেমন একটা ব্যাপার। তাহলে এটা কি বলতো? কোলয়েড। মনে করো এটা মিল্ক, তাহলে মিল্কের প্রোটিন গুলোকে কি তুমি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না, তুমি শুধু শুধু হোয়াইট কালারের মিল্কটা দেখতে পাচ্ছ। তার মানে এখানে প্রোটিন গুলো অতটাও ছোট না, আবার অতটাও বড়ও না, মাঝে ভেসে বেড়াচ্ছে। তাহলে এইখানে দেখো, এখানে বলা আছে, আগে ভালো করে আগে দেখে নাও। প্রথমে হচ্ছে, প্রথমে আগে বলি হচ্ছে, হয়ে গেল সলিউশনের মধ্যে সলিউটের সাইজ লেস দেন 1 ন্যানোমিটার, বুঝো? তারপরে হচ্ছে কোলয়েডের মধ্যে সলিউটের সাইজ একটু বড়, 1 থেকে 1000 ন্যানোমিটার। আর সাসপেনশনের মধ্যে সলিউটের সাইজ হচ্ছে মোর দেন 1000 ন্যানোমিটার, বুঝো? তাহলে সলিউশনের মধ্যে পার্টিকেলের সাইজ কত? লেস দেন 1 ন্যানোমিটার। সাসপেনশনের মধ্যে কত? মোর দেন মোর দেন 1000 ন্যানোমিটার। আর কোলয়েডের মধ্যে কত? 1 থেকে 1000 এর মধ্যে। কি বোঝা গেল ব্যাপারটা? তিনটার পার্টিকেলের সাইজটা বোঝো, রেঞ্জটা বোঝো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা মানে ইনফরমেশন। আর সাসপেনশনের মতো কিন্তু কোলয়েডের পার্টিকেল গুলো সেপারেট হয় না। কোলয়েড ডু নট সেটেল ওভার টাইম ফ্রম দ্য মিক্সচার, দে আর ইউনিফর্মলি ডিসপার্সড থ্রু আউট দ্য মিক্সচার অ্যাজ ইন এ সলিউশন। তাহলে বলো, কোলয়েড হোমোজিনিয়াস হলো না হেটেরোজিনিয়াস হলো?
কেন? এখানে লেখা আছে ইউনিফর্মলি ডিসপার্স, তাহলে ইউনিফর্মলি ডিসপার্স হলে কি হয়? হোমোজেনিয়াস। কি পারবো তো? তাহলে এবার চলে আসো টিন্ডাল এফেক্ট। না, আগেই তাড়াহুড়া করে লাভ নাই, আগে বলো কোনোটা রিপিট করতে হবে কিনা, বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো তো? ফোকাস থাকবা, কারণ আমি খুব স্পিডে চলি, স্পিডে। 8টা 6 বাজে এগুলো রে। হ্যাঁ, ওই জলটা একটু দাও। তাই একটু দাও, একটু দাও, আমি টিন্ডাল এফেক্টটা পুড়িয়ে নিই। টিন্ডাল এফেক্টের জন্য তোমরা চলে আসো হচ্ছে অ্যাক্টিভিটি 5.1 এ, অনেক সামনে থাকবে। তোমরা এই ছবিটা বের করো তো দেখি। এটা অ্যাক্টিভিটি 5.1, এটা পড়ানো হয়ে গেছিল। আচ্ছা দেখো, প্রথমে এ নাম্বার সেটআপে নিয়েছি সলিউশন, তারপরে হচ্ছে বি নাম্বারে নেওয়া হয়েছে সাসপেনশন, কথাও না। আর সি নাম্বারে নেওয়া হয়েছে কোলয়েড। মনে করো কোলয়েড কি ভাবে বানিয়েছে, এখানে সার্ফের জল নিয়ে নিয়েছে সি নাম্বারটাতে, বা সোপ ওয়াটার নিয়ে নিয়েছে। সাসপেনশন কিভাবে বানিয়েছে দেখো, নিচে ক্যাপশনে লেখা আছে চক পাউডার নিয়েছে, চক পাউডার আর ওয়াটার। আর সলিউশন কি দিয়ে বানিয়েছে? সল্ট ইন ওয়াটার। বোঝা গেল তো? তাহলে এবার টিন্ডাল এফেক্ট কি, যখন তুমি এই তিনটা জিনিসের মধ্যে দিয়ে যখন লেজার লাইট পাস করাবা, এই যে দেখো এখান দিয়ে লেজার লাইট পাস করাচ্ছে, দেখতে পাচ্ছ? দেখো তো লেজার লাইটটা তোমার এই সলিউশনের মধ্যে দিয়ে সোজা চলে গেছে, কোথাও মাঝখানে আটকাচ্ছে না। কিন্তু ভালো করে বইটাতে দেখলে লক্ষ্য বা বি নাম্বারে দেখো, এই পোর্শনটাতে দেখো একটু গ্লো করছে ব্যাপারটা। দেখো এইখানে ছোট ছোট হোয়াইট হোয়াইট একটু দেখা যাচ্ছে, হ্যাঁ কি না? আর এইখানে তো আরো ভালো দেখা যাচ্ছে, দেখো এই দেখো মাঝখানের দাগটা দেখো, বোঝা যাচ্ছে? এবার হ্যাঁ, কোলয়েস, দেখো এটা বড় হলে পড়বা, কোলয়েড ভিজিবলি হোমোজিনিয়াস বাট মাইক্রোস্কোপিক এটা হেটেরোজিনিয়াস। মাইক্রোস্কোপের নিচে দেখলে ওটা হেটেরোজিনিয়াসই হয়। হ্যাঁ, ওটা নাই তাই বলছি না, এখন হোমোজিনিয়াসই মনে রাখো। তো স্যার আমাকে এবার ব্যাপারটা বুঝাও কি হচ্ছে স্যার। দেখো সলিউশনের মধ্যে যে পার্টিকেল গুলো আছে সলিউটের, ওগুলো খুবই ছোট, হ্যাঁ কি না বলো? আমার কথাটা এইদিকে ধ্যান দাও। সাসপেনশনের মধ্যে সলিউটের পার্টিকেল গুলো তুমি বললে অনেক বড়, হ্যাঁ কি না? কিন্তু কোলয়েডের মধ্যে তার পার্টিকেল গুলো মাঝামাঝি। ব্যাপারটা বোঝো ভালো করে। তো যখন আমি এখান দিয়ে লেজার লাইট পাস করাচ্ছি, যেহেতু এই এ নাম্বারে যেখানে সলিউশন রাখা আছে, ওর পার্টিকেল ছোট ছোট হওয়ার জন্য সোজা বেরিয়ে যাচ্ছে, কোথাও আটকাচ্ছে না। কিন্তু যখন বি নাম্বার বা সি নাম্বারে যখন আমি লাইট পাস করছি, এদের পার্টিকেলের সাইজ কিন্তু অনেকটা বড়। তোমার সাসপেনশনের কত মোর দেন, সাসপেনশনের কত হচ্ছে মোর দেন 1000 ন্যানোমিটার, হ্যাঁ কি না? আর কোলয়েডের কত 1 থেকে 1000 ন্যানোমিটার। তো এখান দিয়ে যখন লাইটটা পাস হবে, এই পার্টিকেল গুলোতে কি একটু একটু করে আটকে যাচ্ছে, আর আটকে গেলে ওই লাইট গুলো ডিসপার্স হচ্ছে, বুঝা গেল? লাইট গুলো কি হচ্ছে? ডিসপার্স হচ্ছে। এখান দিয়ে যখন লাইটটা যাবে এই পার্টিকেল গুলোতে মনে মনে করো অবস্ট্যাকেলের জন্য এরকম করে ঠিকরে যাচ্ছে এরকম। তো ওর একটা পাথ, মানে করো লাইটের পাথটা দেখা যাবে, এই যে লাইটের রেঞ্জটা দেখা যাবে কোথা দিয়ে যাচ্ছে, তাই কি না? তাহলে টিন্ডাল এফেক্টের আরো ভালো একটা এক্সাম্পল হচ্ছে এই যে দেখো, টিন্ডাল এফেক্টের খুব ভালো একটা এক্সাম্পল হচ্ছে আমরা যখন মনে করো ঘরের মধ্যে আছি, ঘরটা একদম বন্ধ আছে, একটা জানলা বা একটা ভেন্টিলেটর খোলা আছে, তো দেখবে যে সানলাইটের রের পাথটা দেখা যায়, তাই কি না? এরকম করে দেখা যায়। এবার কেন দেখা যায়? কারণ এইখানে এয়ারের মধ্যে কিসের পার্টিকেল ঘুরে বেড়াচ্ছে বলো? ডাস্ট পার্টিকেল ঘুরে বেড়াচ্ছে। তো সানলাইটের রে গুলো ডাস্ট পার্টিকেলে কি বলতো
ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেয়ে লাইটের লাইটের পাতগুলো কি হয়ে যাচ্ছে, ছড়ায় যাচ্ছে। ওই জন্য তুমি লাইটের পাতটা দেখতে পাচ্ছ। এই লাইটের পাতকে দেখতে পাওয়াটা হচ্ছে টিন্ডাল এফেক্ট, বুঝলে তো? এই যে লাইট গুলো যে ছড়ায় গেল, এটাকে বলে টিন্ডাল এফেক্ট। তো টিন্ডাল এফেক্টের মনে করো, আমি তোমাদেরকে ইউটিউবেও ভিডিওটা দেখিয়েছিলাম। পোলয়েড বলো বা সাসপেনশনে বলো, ওখানে টিন্ডাল এফেক্ট দেখা যাবে। এই যে দেখবা, আহ একটা ভালো ভিডিও কোনটা ছিল, এইটা দেখিয়েছিলাম। আরে আমি যখন বুঝাচ্ছি তখন কেন এত কথা বলছো? লাইটটাকে অফ করে দেওয়া হলো। এই যে দেখো, এটা সলিউশনের মধ্যে কোনো টিন্ডাল এফেক্ট দেখা যাচ্ছে না, কিন্তু এই যে দেখো কোলয়েড বা সাসপেনশনের মধ্যে দেখো লাইটের পাতটা দেখা যাচ্ছে, হ্যাঁ কি না? তাহলে এই যে দেখো গ্লো করছে, এই গ্লো করার ফেনোমেননটাকেই বলা হচ্ছে টিন্ডাল এফেক্ট। কারণ এখানে লাইটের, এখানে দেখো অত হচ্ছে না, আর এখানে দেখো অনেক বেশি হচ্ছে। সাইড থেকে করছে দেখো, সাইড থেকে করলে এখান দিয়ে চলে যাচ্ছে সোজা। এখানে যা একটু দেখা যাচ্ছে ওটা কিন্তু ওয়াটারের মধ্যে না, ওটা কাঁচের মধ্যে হচ্ছে, তাই মনে হচ্ছে এখানে একটু টিন্ডাল এফেক্ট হচ্ছে, কিন্তু ওটা কাঁচের মধ্যে হচ্ছে, গ্লাসটার মধ্যে, ওটা ভিতরের সলিউশনটার মধ্যে হচ্ছে না, বুঝলে তো? কিন্তু দেখো এইখান থেকে যখন লাইটটা এখানে গেল, এখানে পার্টিকেল গুলোর সাইজ বড় হওয়ার জন্য এখানে লাইটের পাতটা আটকে গেল। লাইটের পাতটা আটকে যাওয়াতে লাইটটা ছড়াই যাচ্ছে না। কি বোঝা গেল তো? এই এই ফেনোমেননটাকে কি বলে? টিন্ডাল এফেক্ট। টিন্ডাল এফেক্ট আমরা বাড়িতে, ঘরের মধ্যে থাকার সময়ও দেখতে পাই। আবার এইদিকে হচ্ছে তোমার, এই যে নিচের দিকে পরের পেজের ছবিটা দেখো, ফ্লাড লাইট, যখন স্টেডিয়ামে ফ্লাড লাইট রাখা হয়, তখন এই ফ্লাড লাইটের যে লাইটের পাতটাও দেখা যায়, কারণ ডাস্ট পার্টিকেল গুলো ঘুরে বেড়াচ্ছে। তাহলে এইটাকে বলে টিন্ডাল এফেক্ট। তাহলে টিন্ডাল এফেক্ট হচ্ছে, তোমরা অ্যাক্টিভিটিটা এখান থেকে এত অবধি করে নিলা। এবার টিন্ডাল এফেক্টের মোটামুটি একটা ডেফিনেশন এখানে দেওয়া আছে, দ্য স্ক্যাটারিং অফ লাইট বাই পার্টিকেল ইজ নোন অ্যাজ টিন্ডাল এফেক্ট। এটা কে প্রথম মানে এক্সপ্লেন করেছিল? সায়েন্টিস্ট জন টিন্ডাল। সেই জন্য ওনার নাম থেকে এটার নাম দেওয়া হয়েছে টিন্ডাল এফেক্ট। এটা কোথায় দেখা যায়? এক্সাম্পল এখনই একটা বললাম যে, এই যে ফাইন বিম অফ লাইট এন্টারস এ ডার্ক রুম থ্রু এ স্মল হোল, এটা একটা এক্সাম্পল। কারণ এয়ারের মধ্যে কি ঘুরে বেড়াচ্ছে? এয়ারের মধ্যে ডাস্ট পার্টিকেল, স্মোক পার্টিকেল, এগুলো ঘুরে বেড়াচ্ছে। তারপরে হচ্ছে আর একটা এক্সাম্পল হচ্ছে স্টেডিয়ামে রাখা ফ্লাড লাইট, স্পোর্টস স্টেডিয়ামে, এটাও একটা। আচ্ছা, তারপরে এসআর টিন্ডাল এফেক্ট কোন ধরনের সলিউশনে হবে, মিক্সচারে হবে বললাম? কোলয়েড আর সাসপেনশন দুটোতেই হবে, কিন্তু মানে সলিউশনে কিন্তু হবে না। বাট নট হোয়েন ইট পাসেস থ্রু এ সলিউশন। হয়ে গেল। আচ্ছা, এইবার ডিসপার্স ফেস আর ডিসপারশন মিডিয়াম। হ্যাঁ, আমি তোমাকে এবার কোলয়েডের ডিসপার্স ফেস আর ডিসপারশন মিডিয়ামটা বলে দিই। মনে করো এটা একটা কোলয়েড। কোলয়েডের মধ্যে এগুলো মনে করো ওয়াটারের পার্টিকেল। এগুলো কি বললাম? ছোট ছোট ওয়াটারের পার্টিকেল। আর তার মধ্যে আছে মনে করো এরকম সোপ পার্টিকেল। এগুলো কি বললাম? সোপ পার্টিকেল। তাহলে এটা কিসের, কি ধরনের মিক্সচার হলো? কোলয়েডের মিক্সচার হলো। তো এখান দিয়ে যখন লাইটকে পাস করাচ্ছি, লাইট এই সোপ পার্টিকেলে আটকে আটকে যাচ্ছে আর এরকম ভাবে ছড়াই যাচ্ছে, তাই লাইটটা গ্লো করবে। তো সোপ পার্টিকেল গুলোকে বলবো ডিসপার্সড ফেজ। সোপ পার্টিকেল গুলোকে কি বলবো? ডিসপার্সড ফেজ। আর ওয়াটারকে বলবো হচ্ছে ডিসপার্সড মিডিয়াম। কি পারবা তো? তাহলে তাহলে মিল্কের মধ্যে কোনটা ডিসপার্স ফেজ আর ডিসপার্স মিডিয়াম হবে বলো তো? মিল্কের মধ্যে ওয়াটার হচ্ছে ডিসপার্স মিডিয়াম,
কিন্তু মিল্কের মধ্যে তো কি থাকে, মিল্কের প্রোটিন থাকে, তাহলে প্রোটিন গুলো হয়ে গেল ডিসপার্সড ফেজ। কি পারবা তো? এই যে দেখো, the components of colloids are called dispersed phase and dispersion medium। যে সলিউড গুলো থাকে ওগুলোকে বলে ডিসপার্স পার্টিকেল। তাহলে কোলয়েডের মধ্যে দেখো, dispersed phase and component in which dispersed phase is suspended is known as dispersion medium। মানে যেটার মধ্যে আছে সেটা মিডিয়াম, আর যেটা আছে ওটা হচ্ছে dispersed phase। আচ্ছা দেখো এবার স্যার কিছু কোলয়েডের এক্সাম্পল দাও। এদিকে কিছু কোলয়েড, কমন কোলয়েডের একটু এক্সাম্পল দাও যেগুলো আমাদের আমাদের ডেইলি লাইফে ইউজ হয়। একটা খুব পপুলার কোলয়েডের এক্সাম্পল হচ্ছে ইমালশন। ঠিক আছে, ইমালশনের অনেক এক্সাম্পল আছে। ইমালশন যেমন হচ্ছে অয়েল অ্যান্ড ওয়াটারের কোলয়েডকে ইমালশন বলে। কি বললাম? অয়েল ইন ওয়াটার, অথবা দেখো ওয়াটার ইন অয়েল। ব্যাপারটা হচ্ছে স্যার দুটো তো একই ব্যাপার হলো না। অয়েল ইন ওয়াটার মানে অয়েল কম থাকবে, ওয়াটার কম থাকবে। আর ওয়াটার ইন অয়েল মানে ওয়াটার কম থাকবে, অয়েল বেশি থাকবে। বুঝলে তো? এখানে অয়েল হচ্ছে ডিসপার্সড ফেজ আর ওয়াটার হচ্ছে ডিসপার্সড মিডিয়াম। এখানে ব্যাপারটা উল্টা, এখানে ওয়াটার হচ্ছে ডিসপার্সড ফেজ আর এখানে অয়েল হচ্ছে ডিসপার্সড মিডিয়াম। কি বুঝলা? তো যেমন মনে করো এখানে এক্সাম্পল দেওয়া আছে যে এই যে অন দি ডিপেন্ডিং অন দা নেচার অফ দা ডিসপার্স ফেজ এন্ড দা ডিসপারশন মিডিয়াম, কোনটার উপরে, কোনটা কম কোনটা বেশি তার উপরে ডিপেন্ডিং। আচ্ছা কিছু এক্সাম্পল, পপুলার এক্সাম্পল মিল্ক, তারপর হচ্ছে ভ্যানিশিং ক্রিম। ভ্যানিশিং ক্রিম মানে হচ্ছে ওই যে মানে স্প্রে করলে যে ক্রিম গুলো বেরোয় ওগুলো। এগুলো হচ্ছে তোমার অয়েল ইন ওয়াটার ইমালশনের এক্সাম্পল। কিসের? অয়েল ইন ওয়াটারের এক্সাম্পল। আচ্ছা কিন্তু ওয়াটার ইন অয়েলের এক্সাম্পল হচ্ছে বাটার, বডি লোশন, কোল্ড ক্রিম। এগুলো কোন ধরনের ইমালশন? ওয়াটার ইন অয়েল ইমালশনের এক্সাম্পল। হুম। আচ্ছা তারপরে দেখো, তাহলে বাদ দাও, এত কথা বললে বাদ দাও, রাখো ওটা, রাখো ওখানে রাখো। সাম মেডিসিন আর প্রিপেয়ার্ড অ্যাজ ইমালশন। কিছু মেডিসিনও বানানো হয় যেখানে হচ্ছে ওয়াটার অ্যান্ড মেক দেম ইজিলি প্যালেটেবল। মানে কি প্যালেট মানে কি পেস্টের মতো, মানে কিছু মেডিসিনের গুঁড়াকে ওয়াটারের মধ্যে মিশিয়ে একটা পেস্ট বানানো হয়। এটাও এক ধরনের তোমার হচ্ছে ইমালশনের এক্সাম্পল। এটা এখান থেকে এত অবধি করে দাও। আচ্ছা তারপরে চলে আসো ইমালসিফাইং এজেন্ট। কি বললাম? ইমালসিফাইং এজেন্ট আবার কি হয় স্যার? ইমালসিফাইং এজেন্ট হচ্ছে মনে করো মিল্কের মধ্যে থাকা প্রোটিন, প্রোটিনটা হচ্ছে ইমালসিফাইং এজেন্ট। কেন? কারণ ওটা ইমালশনকে স্টেবিলাইজ করে। তো যেই জিনিসটা কোনো একটা ইমালশনকে বা কোনো একটা কোলয়েডকে স্টেবিলাইজ করে তাকে বলে হচ্ছে ইমালসিফাইং এজেন্ট। যেমন মিল্কের প্রোটিন গুলো মিল্ককে স্টেবিলাইজ করে, বাটারকেও স্টেবিলাইজ করে। তাই এগুলো হয়ে গেল ইমালসিফাইং এজেন্ট। এখান থেকে এত অবধি। আচ্ছা তারপরে চলে আসো হচ্ছে clouds are made up of tiny water droplets or ice crystal floating in air। তাহলে দেখো ক্লাউড মানে কি? ওয়াটার or আইস ইন এয়ার, হ্যাঁ কি না বলো? তাহলে ওয়াটার আর এয়ার কি কখনো মিক্স হয়ে সলিউশন বানাবে? নিশ্চয়ই বানাবে না। বা ক্লাউডের থেকে যে ওয়াটার গুলো ওগুলো যদি বেশি ভারী না হয়, রেইনি সিজন যদি না হয়, ওয়াটারটা কি নিচে পড়ে আসে সাসপেনশনের মতো? না। তাহলে ক্লাউড সলিউশনও হলো না, সাসপেনশনও হলো না। তাহলে তোমাকে জিজ্ঞাসা করলো হোয়াট টাইপ অফ মিক্সচার ক্লাউড ইজ। তাহলে ক্লাউড কি হবে বলো তো? কোলয়েডস।
কি বুঝলা তো ব্যাপারটা? আমার কথাটা শুনলা না? ক্লাউডে ওয়াটারের এয়ারের মধ্যে কি ওয়াটার গুলো একেবারে মানে ওই যে জলের মধ্যে যেরকম চিনি ঘুলে যায় ওরকম কি? না। আবার জলের মধ্যে যেরকম স্যান্ড পার্টিকেল থাকে, স্যান্ড যেরকম নিচের দিকে চলে আসে, ক্লাউডের জলগুলো কি নিচের দিকে চলে আসে? যদি বৃষ্টি না হয় তাহলে বলছি আসে না, তাহলে ওটা সাসপেনশনও হলো না। তাহলে কি এয়ারের মধ্যে ওয়াটারের পার্টিকেল গুলো ভেসে বেড়াচ্ছে, এরকম ভেসে বেড়াচ্ছে, তার মানে ওটা কি হয়ে গেল? কোলয়েড। এটা কোলয়েড হলো। আচ্ছা 10 নাম্বার বলেছে, হোয়াই ডু সিটিজ উইথ এ লট অফ স্মোক অ্যান্ড ডাস্ট ইন দেয়ার এয়ার অফেন লুক হেজি? কারণ ওদের এয়ারের মধ্যে, এটা পরে, এটা কপি লিখে রাখো, এটা পরে কপিতে লিখাবো। এটা রিজন হবে হচ্ছে এয়ারের মধ্যে ডাস্ট পার্টিকেল, তারপরে হচ্ছে স্মোক পার্টিকেল, হ্যাঁ কি না, আরো অনেক জিনিস ঘুরে বেড়াচ্ছে, সেই জন্য ওটাকে হেজি দেখায়। তারপরে তাছাড়া ওয়াটার ড্রপলেটস, ওয়াটার ভেপারও থাকে মানে অ্যাটমসফিয়ারে, সেই জন্য। তাহলে তোমরা এক কাজ করবা, তো এইটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, তোমরা সলিউশন, সাসপেনশন আর কোলয়েডের ডিফারেন্স গুলো লিখে নিয়ে আসবো, তো এই পয়েন্ট গুলোর উপরে বেস করে, হ্যাঁ কপিতে। আর কি আছে দেখো, ব্যাপারটা হচ্ছে কি যে এটা এই লাস্টের এই পার্টে আর অত কিছু নাই। তুমি কোনো একটা ওয়াটারকে বা কিছুকে তুমি মনে করো পিউরিফাই করতে চাইছো, তুমি প্রথমে ওটাকে ফিল্টার করলা, দেখলো ফিল্টার করেও ওয়াটারটা পিউরিফাই হচ্ছে না। তারপরে তুমি ওটাকে অ্যালার্ম দিয়ে করলা, কোয়াগুলেশন, কোয়াগুলেশন করেও কিছুটা করলা, তাও মনে করো ওর মধ্যে জার্মস টার্মস আছে। তারপরে তুমি ওটাকে সেন্ট্রিফিউগেশন করলা, করে জার্মস গুলোকেও আলাদা করলা, কথাটা বুঝলা? তাহলে ব্যাপারটা হচ্ছে কি যে কোনো একটা পার্টিকুলার টেকনিক ইজ নট এনাফ টু সেপারেট, মানে মিক্সচারের কম্পোনেন্ট গুলোকে সেপারেট করার জন্য একটা টেকনিক সবসময় এনাফ হয় না, তোমাকে মাল্টিপল প্রসেস ইউজ করতে হতে পারে। ব্যাপারটা বুঝলা? ওইটাই এখানে লেখা আছে। যেমন মনে করো এখানে বললো, ধরে নাও তোমার কিডনি, কিডনি যে ব্লাড থেকে তোমার ইমপিউরিটি গুলোকে, ওয়েস্ট প্রোডাক্ট গুলোকে যে আলাদা করছে, ক্লাস 11-এ পড়বা কিডনির মধ্যে নেফ্রন কিভাবে করে। ওটা একটা টেকনিক না, অনেকগুলা ওর মধ্যে ঘটনা ঘটে। তো এটা এটা একটা ব্যাপার। তো আজকে আমাদের দিনে, এই যে দেখো আমাদের দিনকালে ওশানকে ক্লিন করা, রিভারকে ক্লিন করা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কি বুঝলা? তারপরে হচ্ছে সিওয়েজ ওয়াটার, মানে ড্রেনের জলকে, এই যে দেখো এনভায়রনমেন্টে রিলিজ করার আগে, এই যে রিলিজিং ইট ইনটু দ্য এনভায়রনমেন্ট, ওটাকে আগে ক্লিন করে রাখা, ছাড়া উচিত। তোমার আমাদের রায়গঞ্জ থেকে ড্রেনের জলগুলো যাচ্ছে কোথায়? ধরো কুলিক নদীতে যাচ্ছে বা আশেপাশে কোনো পুকুরে যাচ্ছে। তো এই পুকুরের মধ্যে সব কেমিক্যাল, তারপরে হচ্ছে ফার্টিলাইজার, ইমপিউরিটি সবগুলো গিয়ে মিশছে, তাহলে ওই ওয়াটার বডির মধ্যে যে ফিশ আছে, প্ল্যান্ট আছে, ওগুলো তো মরে যাবে। তাহলে তোমাকে সিওয়েজ ওয়াটারকে কি করতে হবে? ট্রিটমেন্ট করতে হবে। এবার এটা একটা স্টেপ না, কি বললাম, তোমাকে মাল্টিপল স্টেপ করতে হবে। কি করতে হবে? সেডিমেন্টেশন করতে হবে, কোয়াগুলেশন করতে হবে, ফিল্ট্রেশন করতে হবে, তারপরে তুমি ওটাকে জলের মধ্যে ছেড়ে দিলা, ক্লিন ওয়াটারটাকে। তো এইটা হচ্ছে ব্যাপার। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে, আমরা বাড়িতেও আমাদেরকে সেপারেশন টেকনিক ইউজ করা উচিত, কি বুঝলা? বাড়িতেও আমাদেরকে সর্টিং আর সেগ্রিগেশন টেকনিক ইউজ করা উচিত। কিরকম স্যার? আমাদের একটা ডাস্টবিন ইউজ করা উচিত যেটার মধ্যে আমরা ড্রাই ওয়েস্টকে ঢালবো। ড্রাই ওয়েস্ট মানে যেমন প্লাস্টিক, পেপার, গ্লাস, মেটাল, এগুলোকে, যেগুলোকে রিসাইকেল করা যাবে, এগুলোকে আলাদা ডাস্টবিনে ঢালবো। অন্যদিকে ওয়েট ওয়েস্ট মানে যেগুলো একটু জল থাকে যার মধ্যে, যেরকম মনে করো ফুড স্ক্র্যাপ, ভেজিটেবল পিল, যেগুলোকে কম্পোস্ট বানানো যাবে, সেগুলোকে আলাদা আমরা ডাস্টবিনে রাখবো। তো সেপারেশন আমাদেরকে আমাদের বাড়িতেও করা উচিত। তাহলে তারপরে আমরা যে এই যে মোবাইল ফোন, ল্যাপটপ, এগুলো যে খারাপ হয়ে গেলে যে ফেলে দিই, এগুলো ফেলে না দিয়ে আমরা যদি এগুলোকে মানে পার্টিকুলার কোনো অর্গানাইজেশনকে বা কোনো মানে কোম্পানিকে যদি আমরা এগুলো হ্যান্ড ওভার করে দিই, তাহলে সায়েন্টিস্টরা ওগুলোর মধ্যে থেকে ভ্যালুয়েবল মেটেরিয়াল যেরকম লিথিয়াম,
ওল্ড ব্যাটারি থেকে, হ্যাঁ, ওগুলোকে রিকভার করে নতুন অন্য কোনো কাজে লাগাতে পারবে, মানে রিসাইকেল করতে পারবে। তো এই যে এই প্র্যাকটিস গুলো করলে আমাদের এনভায়রনমেন্ট কি ক্লিনার, হেলদিয়ার আর মোর সাস্টেনেবল হবে। চলো যাও ছুটি।